যে কোনো কম্প্রেসারের টন কীভাবে বাইর করবেন এই সূত্রটা আজকে আমি বলে দিব। দেখেন এখানে একটা উইন্ডো এসি আছে, এখানে একটা উইন্ডো আছে, দুইটা কম্প্রেসার, দুটোটায় 1.5 টন 1.5 টন। তো ইনশাল্লাহ আজকে আমরা বিস্তারিত টোটালি আলোচনা করবো। এবং কি যে দেখেন প্রত্যেক কম্প্রেসারে কিন্তু একটা স্টিকার পাইবেন, আমি লেখার একটু এই যে স্টিকার পাইবেন, এখানেও দেখেন একটা স্টিকার আছে সাইডে বা যে কোনো জায়গায় কিন্তু আপনি সূত্রগুলো পাই যাবেন। এই সূত্রগুলো দিয়ে কিন্তু আরও অন্য জায়গায় দিয়ে কিন্তু আমরা নিতে পারি, আমরা এম্পিয়ার চেক করে আমরা নিতে পারি, আরও অনেক সূত্র আছে। কিন্তু সবচেয়ে সূত্র হলো বেস্ট হলো এটা, যেখানে এখানে লেখা থাকে বিটিইউ এলআরএ, ওইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু টন 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ। 3 ফেজ কীভাবে আপনারা বুঝবেন এটা কত টন, এবং কি সিঙ্গেল ফেজ কীভাবে বুঝবেন আপনারা কত টন, এটা নিয়ে আজকে আলোচনা করবো। তারপর সে সার্ভিস, তারপর সে ওয়ারিং নিয়ে, সিলেক্টর সুইচ নিয়ে, তারপর সে এসিতে কেনা আইস ধরে, কোন কোন কারণে আইস ধরে, কোন কোন কারণে কম্প্রেসার ট্রিপ হয়, কোন কোন কারণে কম্প্রেসার খারাপ হইতে পারে, এগুলো বিস্তারিত নিয়ে আজকে এসি সম্বন্ধে বিস্তারিত টোটাল আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকেন। তো সর্বপ্রথম আমরা দেখেন সার্ভিস করা শুরু করছি। এই যে আমার এখানে সার্ভিস পাম্প আছে, আর এখানে দেখেন আমার কেমিক্যাল আছে, কারণ কেমিক্যাল দেওয়া খুবই জরুরি। দেখেন একটা মানুষ যদি আপনার যদি শ্বাস না নিতে পারে তাহলে কী অবস্থা হইব। দেখেন এই যে দেখেন কন্ডেন্সারটা দেখেন ময়লাও না, এমন বন্ধ হয়েছে। দেখেন কেন কেমিক্যাল দিতে হইব, নতুন অবস্থা কিন্তু কেমিক্যাল দিবেন না। যেমন ধরেন এই যে সামনের পার্ট দেখেন আমার একদম ক্লিয়ার, ঠিক আছে। তারপরেও কিছু ময়লা বাড়িব, যেহেতু এটা ইনডোর। আর আউটডোর দেখেন কী অবস্থা হয়েছে। তো এটা যদি আমি প্রেশার দিয়ে, এই যে আমার প্রেশার গান আছে, এই যে প্রেশার গান দিয়ে যদি মারি, এটা ব্যান হয়ে যাইব। দেখেন আমি কি করতেছি, একটু উঠতেছে, দেখছেন তো ব্যান হয়ে যাইব এটা, কিন্তু ময়লাগুলো উঠবো না, হার্ড হয়ে গেছে। আর এদের মনে করেন যে পানিগুলো লবণাক্ত, তো লবণাক্ত পানি কিন্তু একটা সেম একটু পাথরের মতো হয়ে যায়, তো এগুলো উঠবো না। তো এই জায়গায় আপনি কেমিক্যাল দিয়ে দিব। যদি এরকম ক্লিয়ার থাকে তাহলে কেমিক্যাল দিবেন না অযথা। আর কেমিক্যাল অবশ্যই পার্সেন্ট হিসাবে দিবেন। অনেক বাইরে কিন্তু অ্যাসিড দেয়। আমি এই দেশেও অনেক বাইরে যারা প্রবাস থেকে দেখেন, অনেক বাইরে পাকিস্তানি বাইরে বেশিরভাগ এইসব কাজ করে, তারা অ্যাসিড দিয়ে দেয়। আসলে অ্যাসিড দিলে কী হয়, এই যে কপারের যে এই যে পাইপগুলো, এগুলো খাইয়ে নেয়। মানে আপনার এসি একটা 10 বছর রানিং করতো, এটা অন্তত ম্যাক্সিমাম 4 বছর রানিং করবো, এর বেশি রানিং করতো না, যদিও কষ্টে। আর 2-4 বার যদি এরকম অ্যাসিড দিতে পারেন তাহলে শেষ, আপনার রেডিউটার বলেন আর কন্ডেন্সার বলেন শেষ। এগুলো এরকম করে ডাইরেক্ট খুলে নিয়ে চুবা দিয়ে এসির ভিতরে বা এসি ঢেলে দেয়। তো এটাও দেখেন সেম এরকম, এটাও ভিতরটা খোলার বাকি আছে, আরও খুলমু। তবে দেখতে পাইতেছেন এখানে ভিতরে দেখেন, আমি ফ্ল্যাশ লাইট একটু অন করে দেখাই, দেখানোর চেষ্টা করি। এইটাও ব্লক আছে, একদম ব্লক আছে। এই দেখেন আঙুল দিয়ে দেখাই যাচ্ছি, একদম ব্লক আছে। আচ্ছা যা হোক, এটা যেহেতু পরিপূর্ণভাবে খুলে নিছি, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো এইটা এসিটা কী হইব, এখন আমার গ্যাসও ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু ঠিক আছে। এসিটা কী হইব, চালু হইব, চালুর পরে সাথে কম্প্রেসারটা চালু হইব। কম্প্রেসারটার সাথে 1-1.5 মিনিট 2 মিনিট ভালো ঠান্ডা করবো, আস্তে করে কম্প্রেসারটা একটা আওয়াজ দিব, দিয়ে ছেড়ে দিব। কোন সময় আওয়াজ দিব, কোন সময় আওয়াজ দিব না, সব এসি কিন্তু একরকম না। এবং কি বড় এবং কি ছোটো কিন্তু কম্প্রেসার কিন্তু তফাৎ আছে, পার্থক্য আছে। তো এটা চালু হওয়ার পরে সাথে কিন্তু এই কন্ডেন্সার কিন্তু হাই টেম্পারেচার হয়ে যাব। কারণ এই যে গরম, এই যে কন্ডেন্সারের যে ভিতরে যে গরমটা, এই গরমটা কিন্তু এই যে ফ্যানে কিন্তু বাইর করতে পারবো না, কারণ এখানে কিন্তু রাস্তা ব্লক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তা কিন্তু ব্লক, বাইর করতে পারতো না। তখন এটা হাই টেম্পারেচার হয়ে গিয়া এটা কিন্তু কম্প্রেসার কিন্তু আপনার ডিসকানেক্ট করে দিব। আর কম্প্রেসার কিন্তু যেখানে আমরা এই যে টার্মিনাল বক্সটা আছে, টার্মিনাল বক্সের ভিতরে কিন্তু এটা একটা সেফটি, মানে এটা যেটা আমরা মোটরের মধ্যে থাকে হিটসিনের মতো, এটা ওভারলোডের মতো আছে। এটা যখন একটা হাই টেম্পারেচার দিব, অটোমেটিকলি এটা লাইফ ফেস্টারে যে কমানোটা এটা ডিসকানেক্ট করে দিব, ঠিক আছে। থার্মোস্ট্যাট থেকে আপনার লাইন আসবো, কিন্তু এটা কম্প্রেসার থেকে ডিসকানেক্ট করে দিব। এটা হলো সেফটি। প্রত্যেক কম্প্রেসারে কিন্তু এরকম। এইটাও থাইল্যান্ডের এটা, আর এটা কোথায় জানি, এটাও দেখলে বলা যাব কম্প্রেসারটা আছে। যাই হোক, দুটোটাই অরিজিনাল কম্প্রেসার, দেখতে পেয়েছেন কোনো চেঞ্জও নাই। দুটোটা এই যে চেঞ্জ হলে কিন্তু এরকম, এটা কিন্তু মেশিনে করা হয়। এখানে এরকম সোল্ডারিং কিন্তু আমরা করতে পারবো না, একটু হলেও ডিফারেন্স থাকবো। তো এগুলো আমরা দেখলে বুঝি টেকনিশিয়ানরা যে এটা অরিজিনাল কম্প্রেসার। চেঞ্জ হলেও অবশ্যই আমরা বুঝতে পারি। তো দেখেন প্রথমত দেখেন একটা এসি যদি 2-3 বছর বা 3-4 বছর চলে, তাহলে যদি আপনার আইস ধরে, তাহলে কেন আইস ধরে? সর্বপ্রথম এসির সামনা এবং কি পিছন সবসময় ক্লিন রাখতে হইব, রেগুলেটর এবং কি কন্ডেন্সার ক্লিন রাখতে হইব। যদি ক্লিন না রাখেন, সর্বপ্রথম যে আইস ধরবো, দেখবেন যে এখানে আইস ধরে গেছে। এখানে আইসটা কেন ধরে? এখানে আইস ধরে কয়েকটা কারণে। প্রথমত যদি আপনি এসি সার্ভিস মানে ক্লিন না থাকলে কি হয়, এটা যখন বন্ধ হয়ে যাব, এটা হাওয়াটা যদি না নিতে পারে, তো গ্যাসটা কিন্তু একটা পিসি পার্সেন্ট একটা স্পিড আছে, এই স্পিডটা থাকতেইব। যদি এই স্পিডটা থেকে স্লো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে আইস ধরবো। মানে এই স্পিডটাতে স্লো হওয়া, এখানে আইস ধরবো, মানে গ্যাসটা অতিরিক্ত রেডিউস হয়ে গেছে। আর অতিরিক্ত রেডিউস হওয়ার কারণে কিন্তু এখানে ঠান্ডা হয়, ওইখানে কিন্তু হাই টেম্পারেচার থাকে, এখানে কিন্তু লো টেম্পারেচার থাকে। এটা হলো সেকশন লাইন, আর এটা হলো ডিসচার্জ লাইন। প্রত্যেক এসি যেখানে ঠান্ডা করে, এসি বলেন, চিলার বলেন, আপনার এই প্যাকেজিং বলেন, ডাকটিং বলেন, যতগুলো, ওইটাই কিন্তু যেখানে রেডিউস করছে একটা এসি পার্সেন্ট হিসাবে, ওইটাই কিন্তু আপনার এখানে কিন্তু ঠান্ডা হয়। আর যেটা হাই টেম্পারেচার, ওইটা হলো ডিসচার্জ লাইন, এটা কিন্তু গরম থাকে।
আর গরম হওয়াটা একটু নিম্নচাপ করার জন্য আমরা এই যে ফ্যানটা কিন্তু আমরা ইউজ করি, ব্লোয়ারটা ইউজ করি, যাতে নিম্নচাপটা বাইর হইতে পারে। আচ্ছা, এটা আইস ধরে কেন? প্রথম ক্লিন না থাকলে, তারপর সে দ্বিতীয় যদি গ্যাস যদি লো হয়ে যায় তাও আইস ধরবো, তৃতীয় যদি থার্মোস্টার যদি খারাপ হয়ে যায়, কন্টিনিউ কম্প্রেসার চলে, তাও আইস ধরবো, চতুর্থ যদি এই যে ব্লোয়ারটা দেখেন, এই যে ব্লোয়ার স্পিডটা যদি আপনার কমে যায় পর্যাপ্ত পরিমাণে, যদি আপনি এখানে যদি যেই হাওয়াটা যদি না নিতে পারে, ব্লক হয়ে যায়, ওই সেম যদি ব্লক হয়ে যায়, যখন ব্লক হয়ে যায় আর এই ব্লোয়ারটা যদি নষ্ট হয়ে যায় বা স্পিড কম হয়ে যায়, তাও মনে করেন এখানে আইস ধরবো। কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ যেটুকু পার্সেন্ট থাকার কথা হচ্ছে কিন্তু লো রেডিউস হয়ে যেতেছে, এই জন্য কিন্তু আইস ধরবো। এই কয়েকটা কারণে আইস ধরে। আবার যদি আপনার প্রথমত অনেক ভাই যদি আপনি গ্যাস নতুন অবস্থায় রিচার্জ করেন, যদি লো প্রেশার থাকে, তাইলে আপনার এই যে ডিসচার্জ লাইনে যেটা ডিসচার্জ লাইন আছে আমরা এই যে এটাতে আইস ধরবো। যদি লো প্রেশার থাকে, দেখবেন যে একটা কম্প্রেসর যখন আমরা রিচার্জ করতে চাইতেছেন গ্যাস, নতুন যারা জুনিয়র ভাইরা, তারা দেখবেন হঠাৎ করে এখানে আইস ধরছে, তো বলে ভাববেন যে এটা কম্প্রেসরটা মানে গ্যাসটা আপনার পিএসি পার্সেন্টটা মিডিয়ামে আসছে, একটু পরে আরেকটু গ্যাস ঢাললে আপনার পরিপূর্ণ হয়ে যাব। আবার অনেকে ভাবতে পারে যে হ্যাঁ গ্যাস মনে বেশি হয়ে গেছে, এই জন্য আপনার পার্সেন্টটা আপনার আইস ধরে গেছে। না, এটা লো প্রেশার হইলে এটা আইস ধরবো। যখন ডালবেন তখন কোনো সাউন্ড নাই, কোনো আসবো না, মানে কোনো বুঝতে পারবেন না। কিছু যখন মিডিয়াম প্রেশার হয়ে যাবে তখন এটা আইস ধরবো। তারপর যখন বরাবর আপনার প্রেশার বরাবর পিএসি পার্সেন্ট করবেন, তখন আস্তে করে এটা হাই টেম্পারেচার হয়ে যাব এবং কি এটা সেকশন লাইন ঠান্ডা হয়ে যাব। এগুলো বুঝবেন। আর যদি গ্যাস লো হয়ে যায় এটা আপনার হইব। আর যদি গ্যাস বেশি হয়ে যায় তাইলে আপনার আইস ধরবো এবং কি কম্প্রেসার সাউন্ড চেঞ্জ হয়ে যাব এবং কি পর্যাপ্ত পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কম্প্রেসার আস্তে আস্তে খারাপ হয়ে যাব, অনেক হাই হয়ে যাব এবং কি হিট হয়ে যাব, গরম হয়ে যাব, কম্প্রেসার সাউন্ডও চেঞ্জ হয়ে যাব এবং কি এম্পিয়ারও বেশি নিব। আচ্ছা, তো বলতে গেলে দেখেন একটা এসি নিয়ে বলতে গেলে কিন্তু অনেকক্ষণ আলোচনা করা যায়। তো আমি এই কম্প্রেসারের যে এলআরএ দিয়ে বা বিটু দিয়ে যে আপনারা কীভাবে কম্প্রেসার কত টন বাইর করে নেবেন ওটা আমি বলবো। আর যে দেখেন এই কেমিক্যালটা বললেন নেই, অ্যাসিড দিবেন না, এরকম জাতের কেমিক্যাল দিবেন। আর কেমিক্যালে যে কোনো কেমিক্যালে ইউজ করবেন এটার মধ্যে অবশ্যই ডাইরেকশন লেখা আছে। অবশ্যই দেখেন আমি হ্যান্ড গ্লোভস নিয়ে আমি সেফটি ইউজ করতেছি, তবে এটি কিন্তু যদি গায়ে যদি লাগে এটা কিন্তু অ্যাসিড আরও কিন্তু কয়েকটা জাত মিক্স আছে, এটা কিন্তু ডাইরেক্ট অ্যাসিড না। ডাইরেক্ট অ্যাসিড দিলে কিন্তু কন্ডেন্সার খাইয়ে নেব, কপারের কন্ডেন্সারগুলো। আমি তো সার্ভিস করে চলে যাবো, কিন্তু এসি যার যে মালিকের তারা তো মনে করে শেষ করে দিয়ে গেলাম, ঠিক আছে। আমরা এখানে 1000-1500 টাকা নিম্ন একটা এসি সার্ভিসের জন্য, কিন্তু এসি একটা মনে করেন 50-60,000 1 লক্ষ আরও বেশি আছে, ঠিক না। নিম্নমানের এসিগুলো বললাম যে মনে করেন যে 1.5 টন বা 2 টন 2.5 টন পর্যন্ত। তো এগুলো আসলে খেয়াল রাখবেন যে আপনি একবার সার্ভিস করবেন, যে দ্বিতীয়বার যে যত বছর আপনার ওনার সাথে রিলেশন তাই ভালো কাজ করে উনি কিন্তু আপনারা দিয়া ইমার্জেন্সি থাকলেও 2 দিন অপেক্ষা করে আপনারা দিয়ে কাজটা করানোর চেষ্টা করবো। তো আপনিও এরকমভাবে কাজটা করবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন, এটাও আপনি কিন্তু একদিন হিসাব দিতেই হবে। আচ্ছা, যাই হোক, তো অবশ্যই আমার এটা ডাইরেকশনে লেখা আছে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ পানি আর হলো 1 ভাগ হলো আমার এই যে কেমিক্যাল। তো আমি 3 ভাগ পানি দিছি, এতটুকু পানি দিছি নিচে, তার উপরে একটু কেমিক্যাল দিছি, বাস হয়ে গেছে আমার এটা দিমু। তো এটা দেওয়ার পরে ডাইরেকশনে আবার লেখা আছে 5 মিনিট পরে আপনি ওয়াশ করবেন। 5 মিনিটের বেশি রাখবেন না, কি 5 মিনিটের বেশি রাখলে এটা উড়ে গেলে আবার কিন্তু ভিতরে যে ময়লাগুলা এটা একটু নরম থাকতে পানি দিয়ে প্রেশার করতে হইব। আর অবশ্যই আস্তে আস্তে প্রেশার করতে হইব, জোরে স্পিডও করতে পারবেন না, যাতে এগুলো যদি ব্যান না হয়। আপনি একদিন সার্ভিস করে এসিটা খারাপ করেন না, নষ্ট করেন না, এই সতর্কতাগুলো অবলম্বন করতে হইব অবশ্যই আপনি। তো এইভাবে আপনার মেরে দিবেন। এই যে দেখেন আমি মারতেছি, দেখেন দেখছেন, আমি দেখাই দিলাম একটু, দেখেন কীভাবে দেখেন ময়লাগুলো এই যে 5 মিনিটের মধ্যে দেখেন ফুললা বার হয়ে আসবো। রোদ্রে লেগে দেখতে পাইতেছেন কি আমি জানি না, একবারে ময়লাগুলো একবারে ফুললা ভিতর থেকে যা আছে একবারে বাইর হয়ে যাবে। দেখবেন এই যে আমি দিছি, দেখছেন একবারে ভিতরে যা ময়লা আছে দেখছেন কীভাবে বাইর হইতেছে, আস্তে আস্তে বাইর হইব। 5 মিনিটের ভিতরে সব ময়লা বাইর হইব। আচ্ছা যাও, আমরা এখন কম্প্রেসারে আসি। তো কম্প্রেসারে দেখেন আমরা এখানে বিটিইউ এলআরএ আরও অনেক সূত্র আছে, তো বিউটা লং করবো না, আমি সংক্ষেপে বলে দেবো। দেখেন এখানে এই যে কম্প্রেসারটা আছে, এখানে কি লেখা আছে, তারপর সে OIL লেখা আছে, তারপর 45 মিনিট লেখা আছে, MOS লেখা আছে, প্রোটি লেখা আছে, ভোল্টেজ লেখা আছে 220 থেকে 40। তো এই স্টিকারটা নিয়ে যদি আমি আলোচনা করি এখানে 10 মিনিট আলোচনা করা যাবে। আমরা সংক্ষেপে যেটার প্রয়োজন এটার মধ্যে যাই। দেখেন ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট, পাওয়ার হইল 1750, আর এইচপি 1 দেওয়া আছে, জেড আমার ফ্রিকোয়েন্সি হলো 50। আর এই যে দেখেন এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট হলো এটা LRA 54। তো LRA 54 এটা হলো 1.5 টন আমরা জানি, ঠিক আছে, কিন্তু আজকে সূত্র দিয়ে বাইর করবো। তারপর সে এখানে দেখেন এটাও কিন্তু 1.5 টন। এই দেখেন এটাও লেখা আছে, এই দেখেন 220 থেকে 240 বি, RLA 8.7 আর 50 জেড ফ্রিকোয়েন্সি। এই দেখেন LRA 54.1, R22 হলো আমার রেফ্রিজারেশন, এটা গ্যাসের নাম্বার হলো R22, ঠিক আছে, 54.1। আচ্ছা, তো আমরা এটা সূত্র দিয়ে বাইর করবো। দেখেন আমরা এটা সূত্র দিয়ে বাইর করবো আজকে এটা কত হয়। তো তাইলে আমরা
খেয়াল করবেন, আমার ক্যালকুলেটারের দিকে খেয়াল করবেন, ভালো করে দেখা যায় কিনা আমি জানতেছি না, দেখতেছি না। আচ্ছা, তো আমরা এই যে 54 দিয়া যদি সিঙ্গেল ফেজের এক সূত্র আর হইলো সূত্র আর হইলো গিয়া 3 ফেজের এক সূত্র, তো আমার যখন সিঙ্গেল ফেজ তাহলে 54 LRA, এখানে কি 54 LRA, তো 54 হইলো এই যে 54 আমি দিলাম 54, আপনারা এটা ডিভাইড দিবেন হলো 36 দিয়ে, সিঙ্গেল ফেজ হলে 36 দিয়া। 36 আমরা কই থেকে পাইছি এটাও কিন্তু মিনিশ আছে, প্রয়োজন আমি সূত্র একটা ভিডিও করবো, লং বিস্তারিত আমি আলোচনা করবো, ঠিক আছে? আপনারা কমেন্ট করে দিবেন যদি জানতে চান। তো আমরা 36 দিয়া আমরা ইয়ে করবো, এই দেখেন 54-এর 36 দিয়ে আমরা ডিভাইড করছি, ভাগ করছি, দেখেন 1.5 টন কিন্তু চলে আসছে, ঠিক আছে? 1.5 টন কিন্তু আমরা চলে আসছি, এই এসিটা কিন্তু 1.5 টন, ওইটাও কিন্তু 1.5 টন। আর যদি আপনার 3 ফেজে হয়, তো এক্সাম্পল আমি দেখাইতেছি, যেমন ধরেন এটা LRA 3 ফেজে কম্প্রেসারে আপনি LRA পাইছেন 54, ঠিক আছে? LRA 54 পাইছেন, তো তাইলে এই 54 LRA আমরা ভাগ করবো 12 দিয়া, ঠিক আছে? ভাগ, তারপর সে 12, দেখেন 12 দিয়ে কত হয়েছে 4.5, তো এটা আমরা সমান সমান করে দেই। 3 ফেজের ক্ষেত্রে আপনি এই 12 দিয়া ভাগ দেওয়ানোর পর হচ্ছে 4.5, এখান থেকে মাইনাস করবেন 1, যতই আয়োগ আপনার যতই যোগফল আয়োগ, তারপরে সেইটা সমান সমান ফল যতই আসুক, এটা থেকে আপনি 1 মাইনাস দিবেন, 1 মাইনাস দিলে আপনার এই যে 3 ফেজের এই যে আপনার যে কম্প্রেসারটা, এটা হবে 3.5 টন, ঠিক আছে? 3.5 টন। আপনার এক্সাম্পল আমি দেখাইলাম আর কি, এভাবে আপনি এই সূত্র দিয়া 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজের আপনি এই LRA দিয়া এবং কি BTU নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো, ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনারা চান। তো দেখেন ভিডিওটা প্রায় আমার 12 মিনিট চলতেছে, তো ইনশাল্লাহ আমি দুটোটা সার্ভিস করবো। আরও বিস্তারিত যদি জানতে চান, আরও ওয়ারিং সম্বন্ধে, ডায়াগ্রাম সম্বন্ধে অনেক কিছু আছে জুনিয়র ভাইয়েরা আর সিনিয়র ভাইয়েরা যারা দেখছেন, যদি কোনো এখানে কিন্তু বলতে থাকে অবশ্যই ধরা দিবেন, এতে করে আপনার থেকে আমিও শিখতে পারবো এবং কি আমার যে ফলোয়ার আছে জুনিয়র ভাইয়েরা তারাও শিখতে পারবো। তো প্রিয় ভাইয়েরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটা ফলো রাখেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।